আমি কাশেম ভাইকে ধন্যবাদ জানাই এবং যারা শুনছেন তাদেরকে বিশেষভাবে শুভেচ্ছা জানাই। দেখেন, আপনি তো যে কথাটা শেষে বললেন খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি এইভাবে ভাবি যে অন্য সময়ে ধরেন একটা ঘটনা, রাজনৈতিক দলগুলো পরস্পর কথা বলল, কি ভূমিকা পালন করলো, মানুষ যেভাবে দেখত, এইবারের একটা অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পর, যেটা কাশেম ভাই কিছুটা ব্যাখ্যা করেছেন, তারপরে মানুষের প্রত্যাশা তো আকাশচুম্বী। এখন খুবই স্বাভাবিক। এখন এই আকাশচুম্বীটা আসলে যে দায় দায়িত্ব, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো তাদের তো আছেই, কিন্তু প্রধান দায়টা ছিল যারা দায়িত্ব পালন করছে ক্ষমতায় থেকে। আমার বিবেচনায় যে তাদের কতকগুলো দুর্বলতার কারণে, কেউ কেউ বলতে পারে তাদের মধ্যে কারোর হয়তো বা ইচ্ছা থাকতে পারে, অন্য আমি সে আলোচনায় যাই না। আজকে এই ধরনের সংকট একটা বড় সংকটে পরিণত হয়েছে। গণতন্ত্রের পথে তো আমরা যাত্রা করেছি, আমরা গণতন্ত্রের পথে হাঁটতে চাই, এটা খেয়াল করবেন। আমরা কালকেই পরশু গণতন্ত্র হয়নি, কালকেই হয়ে যাবে বিষয়টা তা না। আমরা হাঁটার কাজটা করতে চাই, যেটা অনেক দিন ধরে কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন ব্যবস্থার কারণেই পুরোটাই ব্যাহত হয়েছে এবং মানুষ আশাহত হয়ে গেছিল। তাহলে মানুষকে একদিকে আপনি আশাবাদী করতে হবে, আর একদিকে গণতন্ত্রের পথে হাঁটার পথরেখাটাকে আপনি নিশ্চিত করার জায়গায় যেতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইটা যথাযথভাবে করা যায়নি। এখন সেইটা আপনি যদি একটু ছোট পরম্পরায় চিন্তা করেন, ছিল, হ্যাঁ সুযোগ তো ছিলই, সুযোগটি নষ্ট হলো কেন? সেই কথাটা আমি বলছি যে আপনি যদি চিন্তা করেন যে এই সময় প্রথম দিকের যে ঘটনাবলী, আপনি ঠিক আছে একটা গণঅভ্যুত্থান হলো 5 তারিখ, যে কিন্তু 8 তারিখে যখন শপথ নিল তখন তো একটা সরকার প্রতিষ্ঠিত হলো, অন্তর্বর্তীকালীন হোক আর যাই হোক, এবং একটা অভূতপূর্ব সমর্থন নিয়ে। তো তখন যেটা কাশেম ভাইয়ের কথাটা খেয়াল করেন, উনি শেষ করেছেন কোনটা দিয়ে? আইনের শাসন। তা আপনাকে তো ফিরে যেতে হবে সেইখানে। তাহলে ন্যূনতম ওই জায়গাটায় আপনি যতটুকু পারবেন, আমি যতটুকু বলছি, আপনি যদি সেই ধারাটা ঠিক করে বলতে পারতেন যে ওকে যেটা হয়েছে এটা নিয়ে আর না, এখন সবই যা চলবে আইন মতো চলতে হবে, এবং আপনি যদি ওইখানে দৃঢ় ভূমিকা রাখতে পারতেন, মানে আমি সরকারের কথা বলছি, তাহলে আজকে অনেক কিছু কিন্তু সমাধান করা সম্ভব হতো। কিন্তু আমরা দেখছি তাদের দনমনোভাব, কারোর ব্যাপারে নমনীয়, কারোর ব্যাপারে কঠোর, যার জন্য একের পর এক ঘটনা ঘটেছে। আপনি দেখেন, বেশি দূরে যাওয়ার দরকার নাই, যেদিন এবার রায় ঘোষিত হচ্ছে, আপনি কেন সেখানে বুলডোজার যাবে? বুলডোজার তন্ত্র নিয়ে কেন কথা বলতে হবে? আপনি 32-এ যাবে কেন বুলডোজার? এবং আন্তর্জাতিক ফোকাস কিন্তু বুলডোজারে চলে যাচ্ছে, ন্যাচারাল থাকবেই তো। আবার দেখেন যে এর আগে ওরা যে কাজ করতে পারলে এইবার পারলো না, আমাদের অনেক নমনীয়তা সত্ত্বেও, কিন্তু যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এইবার ওইখানে ঢুকতে দেবে না, পারে নাই। তাহলে অতীত দিনে কি করলা? তাহলে গেল, এটা তো আর বলে লাভ নেই যে সরকারের ইচ্ছার উপরে এগুলো যে নির্ভর করে, এটাই তো প্রমাণিত। তাহলে সেইটা হচ্ছে, আপনি যে গণতন্ত্রের পথে যাত্রা করতে গেলে যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, তো তার আগে এইবার যে অভূতপূর্ব সুযোগ, এই আইনের শাসনেরও আপনি যে রূপরেখা দেখাতে চান, সেইখানে কেন এই সংকটগুলো থাকবে? তাহলে এই ঘটনাগুলোই কিন্তু আপনাকে নিয়ে আসছে। আপনি কাউকে যমুনায় যাওয়ার জন্য আপনি গরমের দিনে খুব শীতল বাতাস দিলেন, পানি দিলেন, আর শিক্ষকদের উপরে লাঠিপেটা করলেন। এই কয়দিন আগেও একজন নারী শিক্ষিকা দেখলাম, তিনি মারা গেছেন। তাই আমি বলছি যে সরকারের এই যে এক এক জায়গার প্রতি এক এক ধরনের সিদ্ধান্তের জায়গাটা, এইটা একটা সংকট তৈরি করেছে। আর একটা সংকট তৈরি করেছে, আমি দুইটা পয়েন্টই বলি, এটা একটা ওপেন হলো। আর একটা হচ্ছে, যেহেতু আপনি বললেন যে কথাবার্তা বলার এই জায়গায়, সে ব্যাপারে আমার যা বুঝ হয়েছে এটা পরিষ্কার করে আগেও বলেছি, এখনও বলি, ঐক্যমত্য, এটা তো সরকারে যারা আছে তার তো এক একটা আইডিয়া থাকে। ধরুন আমরা 3 জন বসে আছি, আপনি তো অ্যাঙ্কর, আপনার একটা বিশেষ দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু যখন অ্যাঙ্কর তখন তো এইখানে আপনি চাপাই দেবেন না, আপনি যখন এই চেয়ারে বসবেন তখন করবেন। কিন্তু আমরা দেখতে পেলাম ওই আলোচনার মধ্যে যে সরকারের কারোর যেটা ইচ্ছা, তাদেরকে কিন্তু এখানে এসে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা কাজ করেছে। তা সেইটা হয়ে গেছে বড় সংকট। কারণ আপনি তো এখানে অনেকগুলো দল নিয়ে বসেছেন, যার দল, যার এক একটা আদর্শ আছে। ক্ষমতায় গেলে আপনি কি বলতে চাচ্ছেন প্রিন্স ভাই, যে জায়েজ করে নেওয়া, রাজনীতিকদের কাছ থেকে জায়েজ করিয়ে নেওয়ার প্রচেষ্টা করা হয়েছে এই কোনো পয়েন্টে, যেটা করতে যেয়ে যেটা হয়েছে, আপনি দেখেন এটা জায়েজ তো করা সম্ভব হবে না। আপনি মনে রাখেন, এ তো আর ওই যে আলু পটল কেনা বেচার ব্যাপার না, যাচ্ছে 2 টাকা কম দিলাম বেশি দিয়ে কিনলাম, এ তো রাজনীতি, আদর্শের ব্যাপার। এমনকি ধরেন ওইখানে বসে আলোচনার মধ্যে কেউ যদি কোনো কথা দিয়ে এসে থাকেন, কিন্তু সে তো তার দলের আদর্শ লালন করেন,
সেটা তো আর ইচ্ছা করলে হবে না। এই চিন্তাটাই তো ভুল। তাহলে এই যে গণতন্ত্রের চিন্তাটা যেটা করছেন সেটি তো কারেক্ট হয় না। এখন গণতন্ত্রের জায়গাটা যদি এইভাবে আমরা ভাবি, যেটা আজকে দেখলাম ফখরুল ভাইও তো পরিষ্কার করে অনেকগুলো কথা বলেছেন, যতটুকু দেখলাম সেটা হচ্ছে যে আপনি আমাদের নানা দ্বিমত থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেটাই তো গণতন্ত্র, যে আপনার যে দ্বিমত করে ওই দ্বিমতটা সে যাতে ঠিক মতো প্রকাশ করতে পারে, সেইটার রক্ষকও আমি হব। ন্যূনতম এটা না হলে হবে না, কিন্তু আমি চাপাই দেবো না। কিন্তু আজকে যেটা ধরেন কোনো একটা জিনিস আপনি ধরে নিলাম ভালো বলছেন, আমি গ্রহণ করলাম না, তা আমাকে তো ছেড়ে দিতে হবে জনগণের উপরে। আমার অভিজ্ঞতা হইতে হবে জনগণ যখন গ্রহণ করবে, তখন যদি আমি গ্রহণ না করে আমি কিন্তু প্রান্তিক হয়ে যাব। তাহলে তো ছেড়ে দিতে হবে সেইখানে। জোর জুলুম করে তো আপনি পারবেন না, কারণ আমরা তো তাহলে তো সেটা আবার ওই কর্তৃত্ববাদ হয়ে যায়, আবার স্বৈরাচারী প্রবণতা হয়। ইম্পোজ সামথিং ইজ ফ্যাসিজম। হ্যাঁ, কারেক্ট। তার আলটিমেটলি তাই, তার ফলাফলটা খারাপ হয়ে যায়। সেই জায়গার ওই কারণেও আমি দেখতে পাচ্ছি যে আজকে গণতন্ত্রের পথে যাত্রার এই ধারা ব্যাহত হচ্ছে। এবং এটা করতে যেয়ে হয়েছে কি দেখবেন, খুবই ভেরি সিম্পল। আজকে দেখেন যখন কথা বলছি, আজকে হচ্ছে আমাদের, আপনি তারিখের হিসাব করেন, 18 তারিখ, 19 তারিখ, সরি 19শে নভেম্বর। আপনি নির্বাচন ফেব্রুয়ারির ফার্স্ট উইক হলে 2 মাস মাত্র, অল্প কয়েকদিন সময় আছে। 2.5 মাস। হ্যাঁ, 2.5 মাসও আছে কিনা সন্দেহ, ধরে নিলাম 2.5 মাস আছে। তো এই 2.5 মাসে যখন আমাদের সবাই এই পয়েন্টে তো সবাই একমত, যত সময় নির্বাচন করব একটা ভালো নির্বাচন করব, কিন্তু দেখেন এখনও কিন্তু আমাদেরকে অনেকগুলো কর্মকাণ্ডের মধ্যে ঢুকতে হচ্ছে। কেউ ঢুকছে নির্বাচন আগে কতগুলো শর্ত আরোপ করে, আবার আমাদের কিছু বামপন্থীদের কিছু কথা বলতে হচ্ছে এই সরকারের যা দায়িত্ব কর্তব্য না, সে বন্দর সহ এমন কাজ করছে। সেই বিষয়ে আলোচনা শুনবো প্রিন্স ভাই, ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবল প্রশ্নগুলো সহজ আলোচনা শুনছিলাম প্রিন্স ভাই আপনার কাছ থেকে। জি, আমি যা বলছিলাম, দেখেন এই যে গণতন্ত্রের প্রশ্নটাও, তাহলে যারা এখন ক্ষমতায় আছে তারা তো, আমরা যে গণতন্ত্রের পথে হাঁটবো, তারাও তো এই সময়টায় যে কতগুলো গণতান্ত্রিক আচরণ করে, হ্যাঁ ধরে নিলাম ওনারা বলবেন যে রাজনৈতিক দলগুলো অতীতে করেন নাই, তাহলে সেই পথতে দেখাবেন। কিন্তু আমি শেষ যেখানে করেছিলাম, দেখেন অন্য পয়েন্ট বাদ দেন, বন্দরের প্রশ্নে যতটুকু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সব রাজনৈতিক দলই একমত, গতকালকে এবং আজকে এক হয়ে গেছে, সবাই এক। আচ্ছা, তারপরেও দেখেন এই সরকারের এখতিয়ারের মধ্যেও পড়ে না, মাত্র অল্প কয়েকদিন তার জায়গা আছে। যদি সে তার মনেও করে যে কোনো রিকমেন্ডেশন তার বিবেচনা হলে করে রেখে যেতে পারে আগামী সরকারের জন্য, আমি সেইটা নিয়েও আমি কথা তুলছি না, এটা তার মত দিতে পারে। কিন্তু দেখেন তারা যে ঐক্যমত্যের কথা বলে, এই বন্দরের কাজ সর্বশেষ করতে যেতে অনেকের বীজ আর একটা রোপণ করে গেল। কেন? অলরেডি কোর্টে মামলা চলছে, সেইখানে কিন্তু একেবারে এত দ্রুততার সাথে 13 দিনে 33 বছরের চুক্তি করে ফেললো। এবং যেখানে 20 বছর এবং 30 বছর, হ্যাঁ, এবং এটা হচ্ছে আপনার এমন বাণিজ্যিক চুক্তি, সেইটাও নাকি ওপেন করা যাবে না। তা আমাকে দেখতে, এটা তো খালি বাণিজ্যের ব্যাপার না, তো এটা তো বাণিজ্য না, স্বার্থেরও ব্যাপার। এইখানে হচ্ছে আমাদের জাতীয় স্বার্থের ব্যাপার, সার্বভৌমত্বের ব্যাপার। এটা তো আর আলু পটল কেনা বেচা না। এবং জনগণ তো এগুলো জানবার এখতিয়ার রাখে। এবং দেখেন আমি গতকালও একটা সাক্ষাৎকারে পরিষ্কার করে বলেছি, কারণ এর আগে জানেন আমরা রোড মার্চ করেছিলাম, এখনও কর্মসূচি শুধু দল না, দল মত নির্বিশেষে চট্টগ্রাম সহ সব জায়গায়। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা যে রোড মার্চ করলাম, একটা লোকও খুঁজে পাইনি যে বিরোধিতা করেছে। কিছু আছে যার জন্য আজকে আমরা গতকাল বললাম যে হয়তো 99% লোক তো পক্ষে। কিন্তু তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কেন এই কাজটা করছে? তাহলে সে যদি কোনো বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য করে, তাহলে এটা তো অগণতন্ত্রকেই সে শেখালো।